এইচএসসি 26 ব্যাচ ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রিপারেশন রিলেটেড সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যেই কথাবার্তা বলবো। এর আগে আমি ভার্সিটি রিলেটেড একটা ভিডিও করেছিলাম, তো সেখানে তোমরা অনেকে কমেন্ট করে আসছো যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি এরকম একটা ভিডিও দিতেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো এবং আমাদের ডিসিশনগুলো নিতে সুবিধা হতো। এই ভিডিওর মধ্যে ভাইয়া সব ধরনের কথাবার্তাগুলোই বলবো। তুমি কোথায় পড়বা, কিভাবে পড়বা, কি পড়বা, বোটল নেকগুলো আসলে কোথায় কোথায় হয়, সব ধরনের কথাবার্তাগুলো ভাইয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলার ট্রাই করবো আর কি। তাহলে চলো আমরা এটা শুরু করতেছি। অলরেডি তুমি এখানে দেখতে পারো যে ইঞ্জিনিয়ারিং বলার সময় ভাইয়া আবার এখানে সাস্টকে অ্যাড করছি। কেন? কারণ তোমরা অনেকে কমেন্টের মধ্যে এটা বলতেছি না যে ভাইয়া ভার্সিটি প্রিপারেশন নিলে কি আমার আসলে সাস্ট কমপ্লিট হবে, নাকি আমাকে আসলে আলাদা করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই নেওয়া লাগবে। সো এটা নিয়েও আজকে ছোট্ট একটু কথা বলবো এই জায়গাটায়, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু স্টার্ট করি। অ্যাট দ্য সেম টাইম তোমরা একটু বলিও কার এইচএসসি পরীক্ষা আসলে কেমন হয়েছে, কে আসলে কোন দিকে প্রিপারেশনটা নিচ্ছ, ঠিক আছে? ওকে, এখন থেকে শুরু করার সময় একটা জিনিস বলতেছি যে দেখো, আমার কাছে আছে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং বললে শুরুতেই বুঝি হচ্ছে বুয়েট বুঝি, যা সত্যি তো তাই, তাই না? এরপরে ধরো কুয়েট আছে, চুয়েট আছে, রুয়েট আছে, সব কিছুর মধ্যে এখন এই জায়গায় আমরা বুয়েট দিয়ে শুরু করতেছি। ধরো পিসিএম এর গত বছরের হিসাব নিকাশ করে যদি আমরা দেখি, তখন আমাদের কত লাগে? প্রত্যেকটাতে 5 করে লাগে। হ্যাঁ, এটা ছিল মানে মানে রিকোয়ারমেন্টটা। এর পরবর্তীতে এটার মধ্যে যার নম্বরটা বেশি, তো এই নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে পারছে কতজন? 10K স্টুডেন্ট পরীক্ষায় বসতে পারছে, বুঝছো? আর সিট সংখ্যা হচ্ছে 1305, ইফ আই এম নট রং। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের এইচএসসি পরীক্ষার নম্বরটার উপর ভিত্তি করেও এবছর হইতে পারে। হ্যাঁ, দেন আমাদের একটা সার্কুলার জন্য একটু ওয়েট করে থাকা লাগবে। এবার কিন্তু বলার কিন্তু স্কোপটা নেই। আমরা যখন বলি না যে ভাই আমার কত নম্বর আমার আসতেছে, এর উপর ভিত্তি করে আমি পরীক্ষা দিতে পারবো কিনা, তো এটা আমি বলবো যে আমরা একটা সার্কুলার জন্য একটু ওয়েট করি। হ্যাঁ, বাট আমরা যদি গত বছরেরটা হিসাব করে বলি, তো সেক্ষেত্রে বলতে পারতেছি যে 3টার মধ্যে তোমাদের 5 লাগবে। আর এর বাইরে তোমাদের হচ্ছে এই যারা ধরো 5 যারা পাইছে, তার মধ্যে থেকে আবার সর্বোচ্চ নম্বর যাদের আছে সেখান থেকে শুরু করে 10K পরীক্ষা দিতে পারছিল আর কি, বুঝছো কথাটা? এবার যদি আমরা যাই, এরপরে চুয়েট আছে, এরপরে রুয়েট আছে, এরপরে কুয়েট আছে, তো সেখানে অবস্থাটা কীরকম থাকে? আমি যদি রুয়েটের কথাটা বলি, বাকিগুলো কথা এই মুহূর্তে বলতেছি না, আস্তে আস্তে সার্কুলার দিলে ভাই আলাদা করে আবার কথা বলবো। যে রুয়েটের ক্ষেত্রে গত বছর কী ছিল? রুয়েটের মধ্যে ছিল যে পিসিএম এর মধ্যে 15 হয় না, 3 5 হচ্ছে 15, তো সেখান থেকে 14 পাইলেই হইতো। মানে একটার মধ্যেও 4 পাওয়ার একটা স্কোপ ছিল আর কি। এইটা ক্লিয়ার কথাটা? ওকে, এবার তুমি কথার মধ্যে আসো যে ভাইয়া ধরো আমার টার্গেট হচ্ছে বুয়েট, অথবা আমরা ধরলাম অন্যান্যগুলো টার্গেট আমরা নিচ্ছি। তাহলে এতে করে আমাদেরকে পরীক্ষায় কি কি আসবে? পরীক্ষায় আসবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা আসবে। আমরা একটু বুয়েটকে টার্গেট ধরে আগাই, বাট আমি আবারও বলতেছি অন্যান্য জায়গাগুলো আসলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে? ওকে, যদি দেখি ফিজিক্সে কত, ফিজিক্সে হচ্ছে আমাদের জন্য 200 নম্বর, কেমিস্ট্রিতে কত, কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের জন্য 200 নম্বর, ম্যাথে কত, ম্যাথে হচ্ছে আমাদের জন্য 200 নম্বর, তাই না? ইন টোটালি কত? ইন টোটালি হচ্ছে আমাদের কাছে 600 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয় এই জায়গাটায়, যদি আমরা যারা পরীক্ষা যারা দিচ্ছে, টপার্স ফানেল যেটা, ধর 1 থেকে শুরু করে ধরো 200 পর্যন্ত যারা টপার্স স্টুডেন্ট আছে, ওদের তো ভাই মোটামুটি সব জায়গাতেই ওরা ভালো করে বিধায় ওরা আসলে টপার্স, রাইট? ওকে, আচ্ছা, ধরলাম ম্যাথের মধ্যে ওরা ওই জায়গায় ভালো করতে পারে, ফিজিক্সের মধ্যেও ভালো করতে পারে, কেমিস্ট্রিতে তো ভালো করেই। বাট কমন যদি একটা ব্যাপার যদি চিন্তা করি, 10,000 মানুষের মধ্যে ওদের সবারই এই জায়গাটা একটা স্ট্রং জোন থাকে, যে আমার কেমিস্ট্রিতে ভালো একটা স্ট্রং জোন আছে, আমরা এই জায়গায় ভালো করতে পারবো। সো মোটামুটি নাম্বারটা খুব বেশি ফ্লাকচুয়েট করার সুযোগটা আসলে নেই। তবে তুমি টপার হবা কি না বা কেমন করবা, এটা ডিফাইন করতেছে তুমি ম্যাথে কেমন করতেছো, তুমি আসলে ফিজিক্সে কেমন করতেছো, বাট মেইনলি ম্যাথে, বুঝছো? সো আমরা যদি চিন্তা করি, ধরো এই ভিডিওটা কাদের জন্য করতেছি, ধরো আমরা টপার হওয়ার জন্য করতেছি না, টপার হওয়ার পরে করতেছি, ঠিক আছে? সো এখান থেকে, হ্যাঁ, কারণ হচ্ছে যে টপার হইতে গেলে ম্যাথে অ্যান্ড ফিজিক্স এক্সট্রিমলি ভালো হইতে হয়। অ্যান্ড আমি যদি আমার কথা বলি, আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম, তো ঠিক আছে আমরা ওভাবে পড়ছি, ট্রাই করছি, বাট একদমই একাডেমিক থেকে ম্যাথে নিজেকে ওইভাবে তৈরি করার আসলে স্কোপটা ছিল না। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা তো এখন এসে কোচিংয়ের সন্ধান পাচ্ছ, যে কোচিংয়ে আসলে গেলে বা আমাদের মতো কেউ তোমাদেরকে হয়তো সেরকম গাইড দিচ্ছে। বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কেউ গাইড দেয়নি এরকম করে যে দেখো, বা বুয়েটের জন্য আসলে এই ম্যাথগুলো এরকম হয়, ফিজিক্সের জন্য আসলে এরকম হয়, এরকম বুঝিনি। তখন আমরা কেমন করে বুঝছি যে একাডেমিকের যে বইটা ছিল ওইটার মধ্যে থেকে যা যা বই পড়ে যেতে হয় এটা পড়ে গেছে আর কি। বাট বুয়েটের যে প্রশ্নগুলো যখন আসতেছে, তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়, সো একটা হচ্ছে, একটা ইস্যুজ হচ্ছে কি মাল্টি স্টেপ। একটা ইস্যু হচ্ছে মাল্টি স্টেপ, মানে হচ্ছে একটা প্রশ্ন সলভ করার সময়
একটা স্টেপেই সলভ হয়ে যাবে, ব্যাপারটা আসলে এমন টাইপের না। একটা প্রশ্ন সলভ করার সময় কয়েকটা স্টেপ ভাবতে হয়, মাথার মধ্যেও ভাবতে হয়, খাতার মধ্যেও লিখতে হয় বা করতে হয় আর কি, এরকম একটা ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে কি, ওই যে টপিকগুলো নিয়ে তুমি স্টাডি করতেছো, ওই প্রত্যেকটা টপিক, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ওদের টপিকগুলো একটু ডেপথে গিয়ে ভাবতে হয় যে কোন জায়গায় আসলে তুমি আটকায় যাচ্ছ, কোন জায়গায় কী হবে, এই জিনিসগুলো সম্পর্কে একটু ভাবতে হয়। দেন দেখা যাচ্ছে যে কি, এই জায়গাটায় আমাদেরকে ভালো করে আরেকটু স্কোপ হচ্ছে কীরকম, যে আমাদেরকে যখন 600 নম্বরের পরীক্ষা একদিনে দিতে হবে, তো তখন আমাদের ওই পরীক্ষার হলের কন্ডিশনটা অনেক ম্যাটার করতেছে। ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটার প্রিপারেশন জোস লেভেলে নিয়ে গেছো অ্যান্ড খুব ভালোভাবে নিয়ে গেছো, কিন্তু তবুও তুমি গিয়ে দেখতে পারো যে এক্সাম হলে তোমার কাছে একটা প্যানিক অ্যাটাক হওয়ার কারণে, অথবা এক্সাম হলে তুমি হচ্ছে কি হতে পারো, লাইক ফার্স্ট টাইম যেহেতু এত বড় একটা পরীক্ষা দিচ্ছ, এই জায়গায় এই প্রবলেমটা থাকার কারণে তুমি আসলে আটকে যেতে পারো। তো তার মানে এইখানের এই প্রবলেমগুলো আসলে সলভ করতে হয়, মাল্টি স্টেপের প্রবলেমগুলো কেমনে কী হবে না হবে, হ্যাঁ এটা দেখতে হয়। এই জায়গায় টপিক ডেপথটা তোমার থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এক্সাম হলের কন্ডিশনগুলো নিয়ে কথাবার্তা বলে আগের থেকে আগে থেকে আগে থেকে সেগুলোকে সলভ করে যাইতে হয় আর কি, এরকম একটা ব্যবস্থা হয়। এখন কথা হচ্ছে, এই জিনিসগুলোকে ভাইয়া তাহলে একটা এমন একটা ফর্মেটে দাঁড় করাইছি, যে ফর্মেটে তুমি ফলো করবা অ্যান্ড তোমার আস্তে আস্তে এই তিনটা জিনিসের প্রবলেমগুলো আসলে সলভ হবে আর কি। সেটার জন্য কী করতে হয় একটু আসো। ধরো আমি যদি তোমার এখানে বলি যে তুমি তখন কী করবা, 1 নম্বর কথা হচ্ছে এটা, যে তোমার যে কাজটা হবে প্রত্যেকটা টপিক ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমাদের একটা মজার একটা ব্যাপার আছে, যে এখানে সবগুলো টপিক হয়তো ওভাবে ভালো করে পড়তে হবে না আর কি, কিছু টপিক থেকে ভালো করে পড়লেই হয়। কেন? কারণ ওই টপিকগুলো পড়লে আদার্স টপিকগুলোর বেসিক লেভেলটা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যায় আর কি, বা লাগে আর কি, এটা বুঝছো? আর অথবা তোমরা যারা যখন কোনো কোচিং করবা তখন দেখবা হয়তোবা যখন যিনি পড়াবেন তখন উনি হচ্ছে একটা জিনিস ধরে নেবেন এই জিনিসটা তুমি জানো, কারণ তোমার অলরেডি ওই জিনিসটা জানা না থাকলে তুমি আসলে এখানে হয়তোবা স্টার্ট করতে না আর কি এটা। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা আগের থেকে নিজের একাডেমিকের প্রবলেমগুলো বা নিজের একাডেমিকের যে আন্ডারস্ট্যান্ডিংগুলো এগুলো ক্লিয়ার রাখে, দ্যাটস ওয়াই একটা লেভেলের পর থেকে স্টার্ট করা হয়। তবে সমস্যা নেই, প্রত্যেকটা টপিকের এই জায়গার থেকে তোমার কি করতে হয়, টপিকের ডেপথে যেতে হবে আর কি। এই জায়গাটায় আমি কিন্তু ভার্সিটি বা মেডিকেল এই জায়গায় বলতেছি না যে টপিকের ডেপথে তোমার যাওয়া লাগবে, এই জন্য তুমি টপিকের ডেপথে তোমার এইখানে যাওয়া লাগবে প্রত্যেকটা টপিকের, হ্যাঁ সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, হ্যাঁ এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমার টপিক ডেপথে যাওয়াই লাগবে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। 2 নম্বর হইলো ওই টপিকের উপর ভিত্তি করে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করবে কোন জায়গাটায়, প্র্যাকটিস করবা হচ্ছে এইরকম যে মাল্টি স্টেপ প্রবলেমের ক্ষেত্রে, যে মাল্টি স্টেপ প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় না করতে হয় এগুলোর ক্ষেত্রে। এগুলো তুমি কোথায় পাবা, বিগত বছরের ইঞ্জিনিয়ারিংয়ে আসা প্রশ্নগুলা, এটা একটা ব্যাপার। আবার দেখো যে তুমি অনেকে দেখা যাচ্ছে যে অনেক ইংরেজি রাইটারের বই থেকে সলভ করে, আচ্ছা তাও হবে, সমস্যা নেই। বাট আমার হচ্ছে এটা প্র্যাকটিস সেশন না, তুমি তোমার প্র্যাকটিস সেশনটাকে তুমি যে কোনো জায়গা থেকে করো, বাট প্র্যাকটিসটা করো। তবে ট্রাই করবা বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যেই বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য। কেন? কারণ অন্যান্য জায়গার প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড নাও হইতে পারে যতটা স্ট্যান্ডার্ড বিগত বছরে আসা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো। তাহলে বিগত বছরের প্রশ্ন যেগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন সেগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার প্র্যাকটিসটা খুব ভালো হবে। নাথিং লাইক দ্যাট, যা প্র্যাকটিস করবে সেখান থেকে পরীক্ষা হুবহু কমন আসবে। হুবহু কমন এই ব্যাপারগুলো একটু ভুলে যাও, কারণ আমরা এইচএসসি এসএসসি পড়ার সময় হয়তোবা এই যে পড়ে আসছি হুবহু কমন চলে আসবে, বা এই টপিকটা পড়াচ্ছি এর বাইরে এটাতে আসবে না, এরকম না। এইখানে প্রশ্নগুলো নতুনভাবে ইম্প্রোভাইজ হইতে পারে, প্রশ্নগুলো নতুনভাবে আসতে পারে। তোমাকে এখানে প্রশ্নকর্তার মন মগজে বসে যেতে হবে যে প্রশ্নকর্তা কোন কোন জায়গায় তোমাকে আটকাইতে চাইছে, ওই আটকানো জায়গাগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে আর কি। দ্যাটস ওয়াই বিগত বছরের প্রশ্নগুলো একটা রেফারেন্স ফর দ্য প্র্যাকটিস অনলি, বাট এইগুলো এমন না যে আমার এইটাই চলে আসবে, এরকম চিন্তাভাবনাটা মাথায় রাখা যাবে না। ক্লিয়ার কথাটা? ওকে, এবার আসো প্রবলেমটাকে ফিগার আউট করতে হবে যে এই জায়গায় তুমি আসলে কোন জায়গায় আটকায় গেছিলা। সাপোজ তোমাকে একটা ফিজিক্সে বা কেমিস্ট্রি বা ম্যাথে যে কোনো একটা প্রবলেম তোমার তুমি সলভ করতে বসছো, বিগত বছরে রুয়েটে আসছে বা কুয়েটে আসছে বা চুয়েটে আসছে, তখন তুমি হয়তোবা গিয়ে সলভ করতে গিয়ে তুমি সলিউশন দেখলাম যে সলিউশনের মধ্যে আমি আটকে গেছি এই জায়গাটায়। নাথিং লাইক দ্যাট, এইটা তোমার প্রবলেম যে উদ্ভাসের বইয়ের একটা সলিউশন দেওয়া আছে বা জয়কুলের বইয়ের একটা সলিউশন দেওয়া আছে, আমি এই সলিউশনে আটকাই গেছি। সলিউশনে আটকায় গিয়ে তুমি যদি নিজেকে সলভ করতে চাও এটা কিন্তু হবে না। কারণ কি, যে ওদের সলিউশনটা তুমি বুঝো নাই, এটা তোমার প্রবলেম, তখন এটা করা যাবে না। তোমার কী লাগবে, অ্যাকচুয়ালি প্র্যাকটিস, যে কোশ্চেন যে স্টেটমেন্টটা আছে কোশ্চেন স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে। পড়ার পরে তুমি বোঝা ট্রাই করো তুমি যেটা সলভ করতে যাচ্ছিলা ওই সলভটা আসলে ঠিকঠাকের দিকে যাচ্ছে কিনা, হুবহু তাদের বইয়ের সাথে মিলতে হবে না আর কি। আমি যখন
ইঞ্জিনিয়ারিং পড়া ট্রাই করছি বা প্রিপারেশন যখন নেওয়া ট্রাই করছি নিজে নিজে, বা গত বছরগুলোতে আমি যখন প্রিপারেশনগুলো নেওয়াইছি, হ্যাঁ, তখন আমি ওই যে আমি কিন্তু নিজে উদ্ভাসের টিচারের প্যানেল থেকেই বলতেছি, আমি নিজে কখনো এটা দেখিনি যে উদ্ভাসের বইতে কেমনে সলভ করছে। আমার কথা হচ্ছে কি, আগে আমি সলভ করতে বসি, তো সলভ করতে গিয়ে দেখতেছি আচ্ছা আমার সলভের সাথে এটা একটা অসামঞ্জস্য, এরকম অনেকগুলো প্রশ্ন এরকম ছিল যে অসামঞ্জস্য আসছে, আমার সলভ মেথডটা হচ্ছে আলাদা, বাট অ্যান্সারটা ভাইতে মিলছে, তাহলে কথা ঠিক আছে। তা তোমার সলভ করার মেথডটা আলাদা হইতে পারে। সো দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে যে প্র্যাকটিস স্টেটমেন্ট, মানে কোশ্চেন স্টেটমেন্ট ভালো করে পড়তে হবে, বাট সলভটা মুখস্থ করার মতো মেন্টালিটি এখানে রাখা যাবে না। কথা বুঝতে পারছো? ওকে, এবার আসো, যখন তুমি আসলে বা তুমি ভালো করে সুন্দরভাবে সলভ করো, তো সলভ করার সময় নিজে একটা সলভ করছো, রেফারেন্স বই উদ্ভাসেরটার কথা বললাম, তো উদ্ভাসেরটাই তোমরা নিই, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে এটাই নিও আর কি, হ্যাঁ, আমার কাছে এই বাসায়ও আছে। সো তুমি হচ্ছে যে ওই সলভটা ভালো করে করবা বা দেখবা। এরপরে হচ্ছে রেগুলারলি এক্সাম দিবে, এটা মাস্ট। আমার এডমিশনে আমার এডমিশনে ভালো না করার পিছনে সবচেয়ে বড় প্রবলেম ছিল আসলে এই এক্সামটা, ঠিক আছে। আমি তোমার একটা ছোট্ট একটা স্টোরি বলি। আমি যখন বুয়েটে পরীক্ষা দিছি, আমার বুয়েটে প্রথমত হয়নি। কেন? আমি প্রথমবার 600 মার্কের পরীক্ষা দিছি। আমি তো ভাই ভাবছি যে কেমিস্ট্রিতে আমি একদম মানে প্রশ্ন এতটাই আমার কাছে পছন্দের ছিল, আমি প্রশ্ন অনেক দূর পরীক্ষা দিছি, 3 ঘন্টা পরীক্ষা। আমার কোথায় গেলাম আমি তাহলে বলো তো? মানে আমার কেমিস্ট্রিতে আমি পরীক্ষা দিতে গিয়ে অনেকক্ষণ পরীক্ষা দিচ্ছি, টাইমটা ওখানে অনেকটা চলে গেছে। এরপরে যখন আমি ফিজিক্সের সময় দিলাম, তারপরে ম্যাথে যখন সময় দেওয়ার আগে থেকে মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, তো আমি ভালোভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে পারিনি, অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্টটাও করতে পারিনি। তাহলে কি করতে হবে এবার? পরবর্তীতে আমি যখন বুয়েটের পরীক্ষার পরে আমি যখন চুয়েটে পরীক্ষা দিচ্ছি, তখন আবার ওই 600 মার্কেরই পরীক্ষা, আবার সেই 600 মার্কেরই পরীক্ষা। তখন আমি তাহলে কি করছি? একই ভুল কি বারবার হবে না? এবার তো আমি বুঝি যে প্রবলেমটা কোথায়, টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্টে। তখন আমি চুয়েটে যখন পরীক্ষা দিচ্ছি এই সব কিছু ম্যানেজ করে, তখন আমার চুয়েটে আসছে 57তম পজিশন আসছে। তার মানে ব্যাপারটা এখানে খেয়াল করে দেখো, পজিশনটা ডাজেন্ট ম্যাটার, যে এখানে আমার হইলো না এটাও আমি হয়তো বলতে রাজি না এই মুহূর্তে, যে আমি হয়নি, আমি হেরে গেছি, আমি ব্যর্থ, এরকম না জিনিসটা। ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা কোথায় তাহলে ক্রিয়েট হলো? প্রবলেমটা ক্রিয়েট হলো হচ্ছে ওই জায়গাটায় যে আমি এনাফ পরিমাণে এক্সাম আসলে দেই নেই, 600 মার্কের প্রস্তুতি আমি আসলে নেই। তাহলে আমি যখন একবার পরীক্ষাটা এখানে দিলাম, দেওয়ার পর আমি যখন বুঝলাম যে আমার প্রবলেমগুলো আসলে কোথায় কোথায় হচ্ছে, তো সেম প্রবলেমটা আমি আসলে আর এইখানে করিনি, মাত্র একটা এক্সাম আমার কাছে ছিল। সো তোমরা ওই সেম প্যাটার্নে আর আগাবা না। তোমরা কি করবা? তোমরা এখন থেকে তোমাদের যখন এইচএসসিটা শেষ হবে, হওয়ার পর তোমরা যে কোচিংয়েই যাও না কেন, সেই কোচিংয়ে তুমি দেখবা তোমাদের উইকলি এক্সাম নেবে। উইকলি এক্সাম নেওয়ার পরবর্তীতে তোমাদের মডেল টেস্টগুলো নেবে, তোমরা সবগুলোতে অ্যাটেন্ড করবা, উইকলিগুলোতে অ্যাটেন্ড করবা, মডেল টেস্টগুলোতে অ্যাটেন্ড করবা। তাহলে তোমাদের ওই এক্সাম দেওয়ার যে ম্যানেজমেন্টের যে ক্যাপাসিটিটা, এইটা বিল্ড হবে। আর এটা বিল্ড হওয়া মানে ভাইয়া যে প্রথম লেভেলটাতে আটকায় গেছিলো, তো ওই লেভেলটা তোমার আর থাকলো না, বরং তুমি পরের লেভেলে অটোমেটিক চলে যাবা। তখন তোমার নিজেকে শুধুমাত্র প্রুফ করার জায়গা যে তোমার কতটুকু নলেজ আছে, কতটুকু তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি আছে। ক্লিয়ার কথাটা এটা? ওকে, এরপরে আস্তে আস্তে মোটিভেশনটা। আসলে মোটিভেশন খুব বেশি ইম্পর্টেন্ট। কাজের জন্য মোটিভেশন না থাকলে না হয় না। ওই যে অনেক সময় অনেক মানে ছোট ছোট ক্লিপ দেখবা, ছোট ছোট হচ্ছে যে কথা দেখবা, যে মোটিভেশন থাকলে কি হয় জানো? মোটিভেশন থাকলে কোনো একটা স্টার্ট করা যায়। বর্তমানে এডটেক হচ্ছে যে এমন একটা লো হ্যাঙ্গিং ফুড, সবাই খাইতে চায় এটাকে, যে একটা মোটিভেশন নিয়ে আমরা একটা বোর্ড কিনে একটা লাইট নিয়ে শুরু করলাম আর কি। তো মোটিভেশন নিয়ে শুরু করা তো সবাই শুরু করে, কিন্তু এটার মধ্যে লেগে থাকাটা, অনেক দিন পর্যন্ত সার্ভ করাটা, স্টুডেন্টের আসলে এই পেইন পয়েন্টগুলোকে সলভ করাটা, আসলে এই পজিটিভ মাইন্ডসেটটাকে ধরে রেখে আগায় যাওয়াটা, এটা কিন্তু ডিসিপ্লিনের কাজ। সো ফার্স্ট তোমার মোটিভেশন লাগবে, নাহলে তুমি স্টার্ট করতে পারবে না। দেন ডিসিপ্লিন তোমাকে নিয়ে যাবে তুমি কত দূর আগায় যাবে সেটা। তো তোমরা অলওয়েজ নিজেকে মোটিভেট করবা যে ইউ স্টার্টেড ফর বুয়েট, আচ্ছা আগায় নিয়ে আসছি, এখন আমার ডিসিপ্লিনের সাথে আগায় যেতে হবে যাতে আমি বুয়েটটাকে ক্র্যাক করতে পারি। সো এই মোটিভেশনের যে ব্যাপারগুলো, এটা কার কাছে কি মোটিভেশন এটা আমি জানি না, বাট তোমার কাছে ডেফিনেটলি মোটিভেটিং কিছু না কিছু আছে। তো সেই মোটিভেটিং ব্যাপারগুলোকে হোল্ড রাখবা সব সময়ের জন্য। বুঝতে পারছি? ওকে, এইবার তুমি আসো যে ভাইয়া আমি তো ক্লাস তাহলে কোথায় করব, কোন কোচিংয়ের মধ্যে করব, এক্সাম আমি কোথায় দিব, অ্যান্ড আমি হচ্ছে যে ভাইয়া ম্যাটেরিয়াল কী কী পড়বো, এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে আসে। আচ্ছা আমি ম্যাটেরিয়ালে যদি কথা বলি, আমার এই জায়গায় বলবো তোমরা, আমার কাছে এইটা উদ্ভাসের ম্যাটেরিয়ালটাই এনাফ। উদ্ভাসের কনসেপ্ট বুক, উদ্ভাসের কনসেপ্ট বুক কনসেপ্ট বুক আগেরগুলো হলে আরও ভালো, আগেরগুলো ভালো। 2 নাম্বারটা হচ্ছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ইএপি প্রোগ্রামের জন্য যে কোশ্চেন ব্যাংকটা দিবে, এই কোশ্চেন ব্যাংকটা আরেকটা আলাদা করে কিনতে বলবো, সেটা যে শুধুমাত্র বুয়েটের কোশ্চেন ব্যাংকটা আলাদা করে আর কি, বুঝছো? শুধুমাত্র
শুধু আলাদা করে এই কোশ্চেন ব্যাংকটা আলাদা করে, বুঝছো কথাটা? ওকে, ম্যাটেরিয়াল আর কিছু লাগলো না। আর তোমার কাছে কি আছে? আর তোমার কাছে আছে ম্যাটেরিয়াল, তোমার কাছে আছে তোমাদের যে বই আছে, এনসিটিবির যে বই আছে সেই বইটাই লাগবে তোমার। পারলে হাজারি স্যারের পুরাতন রাইটারের বইটা, হাজারি স্যারের বই। বাট আমি যদি বললাম যে পারলে এইটা সংরক্ষণে রাখো, পুরাতন যে বই আছে সেইটা, বুঝছো? এটা। এবার তোমার কাছে আসো, নিচের দিকে আসো তুমি। এবার আসো তুমি এই ক্লাস করবা কোথায়? তো ক্লাস তো তোমাদের কাছে অপশন হলো দুইটা, একটা হলো তোমরা অফলাইন করতে পারো, একটা হচ্ছে তোমরা অফলাইন করবা, একটা হচ্ছে তোমরা অনলাইন করবা। তো তোমাদের কাছে অফলাইন ক্লাসে যাওয়ার জন্য একটা প্রবলেম, যে ভাইয়া লম্বা সময় চলে যাচ্ছে, এক ক্লাসে যখন ডেলিভারিটা দেওয়া হচ্ছে তো তখন আসলে সবার জন্য ভালোভাবে ইউনিফর্মভাবে দেয়া পসিবল কিনা, এই কথাটা তোমাদের মাথায় আসতেছে। তো আমি যখন আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি উদ্ভাসের ক্ষেত্রে, যেহেতু আমি উদ্ভাসে ছিলাম, তো উদ্ভাসে কয়েকটা লেয়ারের ক্লাস আছে আর কি, তাই না? উদ্ভাসে ধরো যে ইন্ট্রোডিউস করে 3টা লেয়ারের ক্লাসের কথা বলতে পারি অফলাইনের ক্ষেত্রে। কিন্তু সাধারণত যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে প্রথম উইকগুলোতে সবার জন্যই আমরা একটা, ধরো নর্মালি সবাই সেম ক্লাসটাই করলো, তো সবার জন্য একটা 2 ঘন্টার একটা করে ক্লাস প্রত্যেকটা লেকচারে C01 C02 এরকম টাইপের লেকচারটা হচ্ছে আর কি। এটা সবার জন্যই। এর পরবর্তীতে যখন এখান থেকে তুখোর ব্যাচটা আলাদা হয়ে যায়, তখন তার জন্য হচ্ছে কি ভালো মানে যারা ভালো নম্বর পাইছে উইকলিগুলোতে তাদেরকে আলাদা করে ব্যাচ তৈরি হয়েছে আর কি, তুখোর ব্যাচ তৈরি হয়ে গেল। তো তুখোর ব্যাচের মধ্যে নর্মালি কি হয়, তো এমনও হইতে পারে, তুখোরে এমনও হইতে পারে যে 2 ঘন্টার ক্লাসের মধ্যেই তুখোর আছে, এটাও হইতে পারে। কখনো এমন হইতে পারে যে ডাবল লেকচার, ডাবল টাইম নিয়ে, মানে 2টা ক্লাসের সময়, ধরো যে 4 ঘন্টা, 2টা ক্লাসের সময়, যে একটা ক্লাসের জন্য যদি 2 ঘন্টা সময় হয় তাহলে 2টা ক্লাসের জন্য 4 ঘন্টা সময়, তো 4 ঘন্টা সময় নিয়ে একটা তুখোর, তাহলে যাটাকে ওই ক্লাসের মধ্যে আবার সেম কন্টেন্টেই পড়ানো হবে। 2 ঘন্টা ক্লাসে যা পড়াইতাম এবার 4 ঘন্টা ক্লাসে আমি তা পড়াচ্ছি। বাট তাহলে ব্যাপারটা চিন্তা করে দেখো, 2 ঘন্টা ক্লাসে আমি যেভাবে প্ল্যান করে ক্লাস নিতাম, এবার 4 ঘন্টা ক্লাসে আমি এবার এক্সট্রা কিছু পড়াবো আর কি। এক্সট্রা বলতে কি বোঝানো হচ্ছে, এখানে অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসপত্র পড়ানো হবে আর কি। এটা হচ্ছে তুখরে। এরপর হচ্ছে টপ 100 এনডিসি টপ 100 যেটা ব্যাচ, তো ওই ব্যাচের মধ্যে আমরা আরও করে কিছু অ্যাডভান্স কিছু দেখানোর সুযোগ আছে। তো চাইলে ওখানে টাইম বাউন্ডারিটাকেও আসলে নিজের মতো করে এপাশ ওপাশ করা যেতে পারে, অ্যান্ড এখানে পুরো আলাদাভাবে পড়ানো যেতে পারে আর কি, বুঝছো? এখন তোমরা যদি চিন্তা করে দেখো যে ভাইয়া আমার তো একাডেমিকে আমি ভালো করে পড়ে রাখছি, তো তখন আমার জন্য আসলে গিয়ে নর্মাল ব্যাচে ক্লাস করাটার সময় যা পড়াবে ভাই হয়তো আমি জানি আগে থেকে, এরকম অনেক ছেলেমেয়ে কিন্তু আমি পাইছি যে ভাইয়া ক্লাসে যা করাবে এটা আমি আগের থেকে পাইছি, আমি এক্সট্রা করে তেমন কিছু পাচ্ছি না, এর থেকে আমার কাছে মনে হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করাটা আমার জন্য ভালো, এরকম। তো তখন সে আসলে অফলাইনে যাচ্ছে না, না গিয়ে সে বাসায় আলাদা করে পড়তেছে, এরকম স্টুডেন্ট আছে। তো ধরে নিচ্ছি আমরা এই মুহূর্তে এটা আমরা আবার নতুন করে, আমরা যারা এখানে শুনতেছি ভিডিওটা, আমরা একদম বেসিক থেকে শুরু করে আবার পুরোটা পড়তে যাচ্ছি। তো তখন তুমি যদি নর্মাল ব্যাচে একটা ব্যাচে যাও, তো তখন ধরুন এক ব্যাচে 70 বা 80 জন একটা স্টুডেন্ট আছে, তো তখন ওই 70 বা 80 জন স্টুডেন্টের মধ্যে হয়তোবা তুমি তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে নাও পারো, এটা একটা প্রবলেম হয়ে যেতে পারে যে ওয়ান স্টুডেন্ট, মানে একজন টিচারের সাথে 80 জন স্টুডেন্টকে সার্ভিস দেওয়াটা একটু টাফ, বা সবার দিকে টেক কেয়ার করাটা একটু টাফ। তাও আবার এরকম একটা প্রিপারেশন মানে মুহূর্তের মধ্যে আর কি এটা। তবে আমি তোমাদের একটা কথা বলি, উদ্ভাসের ক্লাসের মধ্যে কম্পারেটিভলি যদি বলি, ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস না অনেক মজা। 80 জন স্টুডেন্ট কেন, 100 জন স্টুডেন্ট থাকলেও ওই ক্লাসটা এতটাই মজা যে 30-40 জন স্টুডেন্ট থাকলেও বা 20-30 জন স্টুডেন্ট থাকলেও যে ভাবে স্টুডেন্টরা টিচারের সাথে ইন্টারেক্ট করতো, ঠিক সেমভাবেই একটা ফিল পাওয়া যায়। কারণ ইঞ্জিনিয়ারিং ক্লাসে সাধারণত স্টুডেন্টরা ক্লাস করে না, মানে সাধারণত ক্লাসে কোনো প্রবলেম করে না, সরি। সো দ্যাটস ওয়াই তোমরা যদি কেউ অফলাইনে গিয়ে উদ্ভাসে করো, আমার কাছে অনেস্টলি যদি বলি কোনো প্রবলেম নেই, অনেস্টলি যদি কোনো প্রবলেম নাই। তবে তোমাদের যদি একটা কথা বলি, যে কারো যদি মনে হয় যে ভাইয়া আমার কাছে মনে হচ্ছে যে অফলাইনে যাওয়াটা আমার জন্য একটু প্যারা, টাইম কনজিউমিং, অ্যাট দ্য সেম টাইম বাসায় এটা পড়তে পারি, আমি একা একাও পড়তে পারি, বাট আমার শুধুমাত্র গাইডেন্সের জন্য একটা ক্লাস লাগবে, তখন তো আমি তোমাকে বলবো তুমি আসলে অনলাইনের মধ্যে আসো, বুঝছো? অনলাইনের মধ্যে তুমি আসো। যেমন ধরো আমি যখন অনলাইনে পড়াচ্ছি তখন আমি আসলে কিভাবে প্ল্যান করছি, আমার প্ল্যানটা তোমার একটু বলি, দাঁড়ো আমার প্ল্যানটা তোমার একটু বলি। আমার কাছে ধরো অক্সিক্যাম থেকে আমি যখন ইঞ্জিনিয়ারিংটা পড়াবো, অক্সিক্যাম থেকে আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা যখন পড়াবো, এই জিনিসটা একটু বুঝো তাহলে হয়তো কথাবার্তাগুলো ক্লিয়ার হবে আরও। তো এইটার মধ্যে আমার কাছে কি আছে, আমার কাছে আছে হচ্ছে ধরো ইঞ্জিনিয়ারিংটা রাখছি আমি, তার সাথে আমি আবার ডিউ এ ইউনিটটাকেও রাখছি, বুঝছো? আমি ডাবল করে অ্যাড করছি আর কি এখানে। কারণ অনেকে আছে যে ইঞ্জিনিয়ারিং যদি ভাই না হয় তাহলে ঢাবি এই ইউনিটে আমি যাবো, এরকম একটা টার্গেট নিয়ে আগে আচ্ছা আসলাম। তখন আমি এখানে কি করছি ভালো করে জিনিসটা বুঝে দেখো, যে আমার কাছে মনে হয়েছে যে টপিক ক্লিয়ারটা আগে করা দরকার, তাহলে টপিক বেসড
টপিকের উপর ভিত্তি করে আমরা একটা ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে ক্লাস 1, হচ্ছে এক ধরনের ক্লাস নিলাম, একটা উইকে একটা ক্লাস গেল। এরপরে হচ্ছে ওই টপিকের উপরে আমাদের কাছে কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে বিগত বছরে, ওই কোশ্চেন ব্যাংক সলভ করার উপরে ওই ক্লাসের উপরে হচ্ছে আরেকটা ক্লাস। তাহলে কটা ক্লাস হলো? 2টা ক্লাস। তাহলে একটা সপ্তাহে ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামে কটা ক্লাস হয়েছে? 2টা ক্লাস। আবার এ ইউনিটের জন্য কি হবে? এটার জন্য আবার হচ্ছে 2টা ক্লাস। একটা হচ্ছে তোমার জন্য হচ্ছে টপিক ক্লিয়ার, আরেকটা হলো তোমার কাছে কি, আরেকটা হলো তোমার কাছে হচ্ছে কিসের জন্য? কোশ্চেন ব্যাংক সলভের উপরে। সো ইন টোটালি অক্সিকেমের ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামে কেউ যদি ভর্তি হয় তার জন্য ইন টোটালি ভাইয়া 4টা ক্লাসের ব্যবস্থা রাখতেছে। কটা ক্লাস? 4টা। ধরলাম ধরো কোনোভাবে আমরা পরিমাণগত রসায়নে ক্লাস করতেছি, ধরে নাও কোনোভাবে। তাহলে তুমি দেখো কি হলো জিনিসটা, কি হচ্ছে। তাহলে তার উপরে তার টপিকটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য ইঞ্জিনিয়ারিং লেভেলে একটা ক্লাস হয়েছে। এইখানে কেমনে পড়াবো প্রথম ক্লাসটা? এইটা হবে হচ্ছে বেসিক টু অ্যাডভান্সটা কেমন হবে? ওই যে যদি আমরা উদ্ভাসের সাথে তুলনা করে যদি বলি অ্যাডভান্সড কেমন হবে বলো তো? যে একদমই নর্মাল বেসে যা পড়ানো হইতো, এরপর আমরা তুখুরে যা পড়াইতাম সব কিছুকে আমি একটা লেকচারের মধ্যে নিয়ে আসবো। তো এই ক্লাসটা তাহলে আমাদের টাইম কেমন লাগবে? যেহেতু ক্লাস থেকে আমি কোশ্চেন ব্যাংক সলভ করানোটা পরে আলাদা করে নিয়ে যাচ্ছি, তার মানে তাহলে কি এই ক্লাসের মধ্যে আমি ইনশাল্লাহ 4 ঘন্টার যে ক্লাসটা হওয়ার কথা ছিল আমি দুপুরে যেটা পড়াইতাম ওইটা আমি 2 ঘন্টায় সুন্দরভাবে পড়ানোর সর্বোচ্চ ট্রাইটা করব। ক্লিয়ার কথাটা? এটা। এরপরে তুমি যদি আসো যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা, এতে বেশিক্ষণ সময় লাগবে না, শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা সলভ করাই দেওয়া এটা। তাহলে পরিমাণগত রসায়নের উপরে তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইঞ্জিনিয়ারিং লেভেলে একটা ক্লাস হয়ে গেল। এর পরবর্তীতে ওইটাই তোমার কার মধ্যে হইলো? আবার ঢাবি এ ইউনিটকে সেন্ট্রিক করে এটার জন্য আরেকটা ক্লাস হইলো। তাহলে যারা মনে করতেছে ভাইয়া আমার এত অ্যাডভান্স লেভেলে দরকার নাই, একটু আমার কম লেভেলে জানতে পারলে ভালো হইতো, তো তার জন্য ব্যবস্থা থাকতেছে। সো অক্সিকেম ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামটা কমপ্লিট একটা প্যাকেজ থাকবে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তবে যার মনে হচ্ছে যে ভাইয়া আমার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংটা দরকার, সে শুধুমাত্র এতটুকু করবা, সে হচ্ছে এই পর্যন্ত যাবা না। কেন যাবা না? তোমার তো এটা পরের সেকেন্ড অপশনটা যেন কোনো প্রবলেম যেন না হয়, দ্যাটস ওয়াই ভাইয়া রেখে দিছি। অনেকে আসে না, এটা তুমি দেখবা আমরা যখন উদ্ভাসে ছিলাম এই জিনিসটা আমরাও ফিল করতাম। অনেকে আসলে ইঞ্জিনিয়ারিংয়ে এডমিশন হওয়ার পরে কিছুদিন পরে আবার ভার্সিটিতে সুইচ করে যায়। তো ভাইয়ার তো আসলে অনেক বেশি অপারেশন না, তো দ্যাটস ওয়াই ভাইয়া তো আসলে এটা করতে পারবো না যে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভর্তি হইছো তো তোমার আসলে এবার তো সুইচ করে অন্য জায়গায় যাইতে হবে আর কি, এটা কেমনে কি করবো না করবো, এর তুলনায় একবার এটা মার্জ করে দিয়ে দিছে আর কি, বুঝছো? আচ্ছা, এখন তুমি যদি কি করো, তো অনলাইনের ক্ষেত্রে তুমি যদি ক্লাস করতে আসো তখন তোমার জন্য সুবিধাটা কোথায়? তখন তোমার জন্য হচ্ছে টাইমটা কম লাগতেছে, বাইরে যাওয়া লাগতেছে না, তো বাসার মধ্যে তুমি সব প্র্যাকটিস করে ফেলতে পারতেছো। ডান ডান। এবার তুমি আসো, বাট উদ্ভাসে অফলাইনে ক্লাসের মধ্যে আমরা আবার ওই কোশ্চেন ব্যাংক সলভটা করানোটা টাফ হয়ে যায়। কেন? কারণ কোশ্চেন ব্যাংক সলভ করে কোশ্চেন স্টেটমেন্ট তোলা অ্যান্ড অ্যান্সার করা এটার জন্য খুব কঠিন হয়ে যায়। সো ওইটা আবার এখানে হবে না, বাট টপিকটা সুন্দরভাবে ক্লিয়ার করবে। আমি মানে ডিনাইং করতেছি না, এটা খুবই ভালো হবে আর কি। বাট উদ্ভাস যে লেভেলে ইঞ্জিনিয়ারিং অফলাইন সার্ভিসটা দিবে, আই ডোন্ট নো এরকম সার্ভিস বর্তমানে কোনো কোচিং সেন্টারে দেওয়া পসিবল আছে কিনা আর কি। পসিবল না, আই গেস পসিবল না। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি আসো, তুমি এক্সামটা কোথায় দিবা? তুমি হচ্ছে এক্সাম দেওয়ার সময় তোমার কাছে কয়েকটা এক্সামের কথা বলছি। একটা হলো তোমার কাছে উইকলি এক্সাম, আর একটা তোমার কাছে হচ্ছে ডেইলি এক্সাম, আর একটা তোমার কাছে হইলো মডেল টেস্ট, তাই না? একটা হলো তোমার কাছে মডেল টেস্ট। এখন তুমি কথার মধ্যে আমার কাছে আসো, একটা জিনিসটা কি, যে উইকলি এক্সামটাতে এটা মাস্ট, তোমরা সবাই এটা দিবা। উইকলি এক্সামটা তোমরা এটা ভালো করে দিবা। তাহলে ভাই আপনার কাছে ভর্তি হইলে আমরা কি উইকলি এক্সামটা যদি আবার উদ্ভাসে দেই তো সেমটা করতে পারবো কিনা? হ্যাঁ পারবা, কারণ আমি উদ্ভাসের লেকচার প্যাটার্নের সাথে মিল রেখে রেখে আমি পড়াবো। আমি আবারও বলতেছি, উদ্ভাসের লেকচারের প্যাটার্নের সাথে মিল রেখে রেখে পড়াবো। উদ্ভাস নেক্সট উইকে যা পড়াবে আমরা আগের উইকে সেটা পড়াই নিবো আর কি, এটা এভাবে আঁকাবো। ঠিক আছে? আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে গিয়ে উইকলিটা দিবে, তাহলে উইকলিটা দেওয়াটা তোমার জন্য মাস্ট। দেন তুমি হচ্ছে ডেইলিটা কি করতে পারো, ডেইলি তুমি আমার কাছেও দিতে পারবা, আমরা অনলাইনেই এক্সামটা নিব, কোনো সমস্যা নাই। উইকলিটা আমিও নিব, বাট উইকলিটা তোমরা অফলাইনে দিতে আমি ভাইয়া বেশি প্রেফার করবো। আগে আমি বলছি, কারণ অফলাইনে এক্সাম দেওয়া মানে না থাকলে, এক্সপিরিয়েন্স না থাকলে তোমার জন্য ভালো হবে না আর কি। আর মডেল টেস্ট তুমি পরেও দিবা। অনেক স্টুডেন্ট আসো যারা কিনা মনে করতে পারো ভাই অফলাইনে যাওয়ার আমার সুযোগটা নেই এই মুহূর্তে, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, আমি অনলাইনে একটা কোর্স নিলাম, ধরেন সেটা আপনার কোর্স, করার পরে পরবর্তীতে আমি কি করছি সেটা এসে আমি হচ্ছে এখানে একটা এক্সাম ব্যাচ নিয়েছি আর কি। হ্যাঁ, তাও হবে, কোনো সমস্যা নেই, বাট ম্যাটেরিয়ালস এই জিনিসগুলো তোমার হাতের মধ্যে রেখে দিও আর কি। ক্লিয়ার? ওকে। সো আমি মনে হয় সব কিছু সুন্দরভাবে বলতে পারছি তোমাদেরকে। তোমাদের এই ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম নিয়ে আরও যদি কোনো কোয়েরিজ থাকে
যদি তোমাদের আরও কোনো কোয়েরি থাকে আমি বলবো যে কমেন্টের মধ্যে একটু জানাও, অথবা ভাইয়াকে আসলে হোয়াটসঅ্যাপের আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে নক করো। ইনশাল্লাহ ভাইয়ার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করব তোমাকে তোমাদের সেই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি জানতে চাও যে ভাইয়া আপনার ক্লাসগুলো কেমন কেমন না একটু দেখতে চাই, তাহলে দ্যাটস ওয়াই তোমাকে আমি একটা হেল্প করতে পারি। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে এইখানে আসো, hsccrackers.com-এ চলে আসবা। আসার পরে এই যে উপরে টিচার্স অপশন আছে, টিচার্স অপশনে আসো। আসার পরে ভাইয়ার একটা ছবি আছে, ছবিতে যাও। যাওয়ার পর তুমি দেখো এখানে যাদের শুধুমাত্র মনে হচ্ছে ভাই আমি শুধুমাত্র আপনার কোশ্চেন ব্যাংক ক্লাসটাই আমরা নিব আর অন্য কিছু নিব না, তখন শুধুমাত্র আমি বলবো ক ইউনিট এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভটা এখানে দিয়ে দেওয়া আছে, চালিয়ে নিতে পারো এখান থেকে। অথবা তুমি কোথায় আসবা, অথবা তুমি নিচে আসবা। তুমি চাইলে ভার্সিটি নিতে চাইলে ভার্সিটি কিন্তু আলাদা করে নিতে পারো, আমি সবগুলোকে আলাদা আলাদা করেও রাখছি, ঠিক আছে? আবার আমি যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাজেস্ট করতে হচ্ছে এই ব্যাচটাকে সাজেস্ট করতেছি আর কি। এইখানে সব কিছু সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। এখানে মানে ডেমো ক্লাসটা এখানে অ্যাড করা নেই, ইউটিউবে আছে, আমি এখানে অ্যাড করে দিয়ে দেবো না একটা ডেমো ক্লাস, বুঝছো? এখানে সো ডিটেলস তুমি দিলে এখানে দেখতে পারবা, তুমি ডিটেলসটা এখানে দেখতে পারবা যে এখানে স্টুডেন্ট আছে, যে এনরোল স্টুডেন্টের নাম দেখা যায়, তো আমি জানতাম না আগে যে একটা আপডেট মানে চলে আসছে এটা। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে কি আসতেছে যে এইখানে দেখো সব কিছু দিয়ে দেওয়া আছে, কেমনে পড়াবো কেমনে না নিবো এটাতে। তো আমি এবার ক্লাসগুলো নেওয়ার সময় এই ক্লাসগুলো নিব হচ্ছে জুমে অথবা মিটে নিব, যাতে করে ক্লাসে কেউ কথা বলতে পারে আর কি, এইটাতে এই ব্যবস্থাটা থাকবে আর কি, বুঝছো? অ্যাপের মধ্যেই সব কিছু কথাবার্তা থাকতে পারে সেটা। তো এখন প্রস্তুতিটার জন্য ভাইয়াটা কাজ করছি, পরে প্রাইসে কিছু চেঞ্জেস নিয়ে আসছি স্টুডেন্টদের সাথে কথা বলার পরে, যে ভাইয়া প্রাইসগুলো যদি একটু আপনাদের একটু সামঞ্জস্যপূর্ণ আর একটু করতে পারতেন তাহলে সুবিধা হইতো আমাদের জন্য। যে ভাইয়া 750 টাকার মধ্যে এটা কেন, কারণ এই যে আমার একটা এমসিকিউ কোর্স ছিল, তো ওই এমসিকিউ কোর্সের মধ্যে ভর্তি স্টুডেন্টের সংখ্যা 960+। তো দ্যাটস পরে ভাবলাম যে ওদের জন্য একটা স্পেশাল একটা ডিসকাউন্ট ছিল, তো পরে ভাবলাম যে এই ডিসকাউন্ট সবার জন্য থাকুক, আর এটা নিয়ে বারবার টেক্সট করা কথা বলা ঝামেলা হয়ে যায় আর কি এটাতে। তো তোমার তবুও যদি কোনো প্রবলেম থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই টেক্সট করো, ইনশাল্লাহ কথাবার্তা বলা যাবে আর কি। আর তোমরা যদি ভাইয়ার ক্লাস করতে চাও ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাসটা কেমন হবে, তোমরা ইউটিউবে আসবা। ইউটিউবে আসার পরে তোমরা সরাসরি চলে যাবে হচ্ছে অক্সিগেমে চলে যাবা। অক্সিগেমে চলে যাওয়ার পরে তোমরা হচ্ছে ভিডিওজ অপশনে আসো আর কি, এই যে ভিডিওজ অপশন আসছো। আসার পরে এখানে মোস্ট পপুলার দিবা। পপুলার দিলে তুমি দেখবা যে ভাইয়ার এইখানে হচ্ছে যে এই যে একটু 3 নাম্বারটা ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ম্যারাথন আছে 28 ঘন্টার একটা। তো ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টার কেমনে পড়াইছি কেমনে না পড়াইছি এইটা ক্লিয়ার সব ওখানে দিয়ে দেওয়া আছে। আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমাদের হচ্ছে যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কোথায় পাবো, এই অ্যাবাউট সেকশনে গেলে তুমি দেখবা যে এইখানে 27 ব্যাচ 26 ব্যাচ সবারই একটা আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড করে দিয়ে দেওয়া আছে। আর তোমরা যদি জানতে চাও যে ভাইয়া কি করছে না করছে ভাইয়ার লাইফে, তখন ভাইয়ার যতগুলো জায়গায় পজিশন আসছিল সেই পজিশনগুলো এখানে লিখে রাখছে আর কি এটা। আর এবার আসলে লাস্ট কথাটা, যে ভাইয়া সাস্টের কথা তো আপনি বলেননি। এখন সাস্টের জন্য যদি আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি আমার ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামের ব্যাচটা নিবা কেমিস্ট্রির জন্য আর কি। সাস্টের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের আছে, এটা ট্রু। ভার্সিটি শুধু প্রিপারেশন নিলে হয় না, ভার্সিটির সাথে একটু হলেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে অ্যাড করতে হয়, কথা বুঝছো? সো আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি যাদের টার্গেট সাস্ট আছে তাহলে আমরাকে এইটাতে ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামটাকে টার্গেট করে সামনে আগাবো। ক্লিয়ার কথাটা? আমরা অনেক ডিটেলসে কথাবার্তাগুলো বলছি, চেষ্টা করছি যে যাতে করে তোমাদেরকে ধরে 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 সব কিছু বুঝানো সব কিছু বলা, এমন একটা জার্নির মধ্যে তুমি ঢুকতেছো যে জার্নিটাকে আসলে দিতে হবে উইথ মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন। অ্যান্ড ভাইয়া সবসময়ের জন্য ট্রাই করবো এই দুটো জিনিসে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং প্রপার কেমিস্ট্রি কন্টেন্টের জন্য। ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। আমরা আরও কথা বলবো ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এডমিশন সার্কুলার রিলেটেড, পরামর্শ কী মানে কীভাবে তোমরা পড়াশোনা করবে সব কিছু রিলেটেড। সো যদি কারো কোনো কোয়েরিজ থাকে তোমরা কমেন্টের মধ্যে জানাবা, ইনশাল্লাহ ভাইয়া সেই সবগুলো কোয়েরিজগুলো টেক কেয়ার করবো। আল্লাহ হাফেজ।